সবাই এসছে তাই না? শুরু করা যাক তাহলে। আমাদের গত ক্লাসে কি দেখানো হয়েছিল? টেক্সট টুলের সাহায্যে সার্কেল লোগোটা ডিজাইন করা হয়েছিল। তো এটা কি সবাই পেরেছেন? কারো কি কোনো সমস্যা আছে ওইটাতে? সবাই কি পারবেন ওইটা এখন তৈরি করে দিতে? আমার মনে হয় ওইটা আরেকবার রিপিট করা প্রয়োজন সবার। আচ্ছা, সবাই একটু খেয়াল করেন। আচ্ছা, দেখেন ডিফল্টভাবে দুইটা কালার আসছে, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। তো এখান থেকে আমি সুইচ করে আগে ফিল কালারটা ব্ল্যাক করলাম, এরপর স্টোক কালার রয়েছে। এটা সবাই অনেকের এখনও দেখি ভুল হয়, এটা স্টোক কালারটা নান করতে যেন ভুল করেন না। স্টোক কালারটা নান করবেন, তারপর কাজ করবেন। আচ্ছা, এখানে একটা ব্ল্যাক সার্কেল রয়েছে তাই না? এটা সবাই তৈরি করতে পারবেন। এখন গত ক্লাসে যে পরবর্তীতে যে ডিজাইনটা করা হয়েছিল ওইটা মনে হয় সবার এখনও ক্লিয়ারলি হয়নি। প্রথমটা হয়তো হয়েছে, এখন পরেরটা দেখেন ভালোভাবে, একটু খেয়াল করেন। ইফেক্ট থেকে ডিস্টর্ট, এরপর হচ্ছে জিগজ্যাগ, এটাতে ক্লিক করতে হবে। এরপর যে উইন্ডোটা আসবে এটার প্রথমটা বাড়াইলে ওই যে এর যে ধারটা আছে এটা কম বেশি হচ্ছে, পরেরটাতে ধারের সংখ্যাটা বাড়ছে। আর এই যে এই অপশনটা এটা হচ্ছে স্মুথ করে, কর্নারগুলোকে স্মুথ করে। আচ্ছা, এটা 12 দিচ্ছি সাইজ, আর তারপর এটা 10 দিচ্ছি, তারপর ওকে দিচ্ছি। এখন এটা অবশ্যই আর্টবোর্ডের এই অবস্থানে রাখবেন। অনেকে কাজ করে একদম ছোট করে, এই জুম করে এই অবস্থানে কাজ করে, এরকমটা করা যাবে না। আর্টবোর্ডে সমানে কাজ করলে বিভিন্ন ইফেক্ট নিতে সুবিধা হয়, কাজ করতে সুবিধা হয়। এখন দেখেন এটার উপরে একটা ইফেক্ট অ্যাপ্লাই হয়ে আছে, যার কারণে এই যে একটা পাত যেটা কিনা একদম বৃত্তের মতোই আছে। তো এটা নর্মাল করব কিভাবে? অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স, এটাতে ক্লিক করলে দেখেন ওই দাগটা থাকবে না। এরপর আপনাদের ওই কাজটা শুরু করবেন। তো এখন আমরা যেটা করতে পারি, আরেকটা বৃত্ত নিয়ে বৃত্তটাকে আগে স্ট্রোকে কনভার্ট করবে। এটা কিসে আছে? ফিল কালারে, তাই না? তো এখানে ক্লিক করলে এটা স্ট্রোকে কনভার্ট হবে। এখন এটা দেখা যাচ্ছে না, কেন দেখা যাচ্ছে না? কারণ কালোর উপরে কালো তো দেখা যায় না। তো এটার কালার আমি এই যে এখান থেকে চেঞ্জ করছি, এটা হোয়াইট করলে এটা মেবি ভালোভাবে দেখা যাবে। তো আমি এটা 5 পয়েন্ট করলাম, এরপর এটা মিডিল অ্যালাইন করব। এটা খেয়াল রাখবেন যে আগেরটাও যদি মিডিল অ্যালাইন থাকে, পরবর্তীতে যে কোনো শেপ নেওয়ার সময় যদি মিডিল অ্যালাইন থাকে, বিষয়টা মানে কাজ করতে সুবিধা হবে। এখন দেখেন এটা আমি একটু বড় করছি, শিফট এবং অল্টার প্রেস করে ধরে। এবার এটার একটা কপি নিতে হবে। এখন এটা সিলেক্ট করার ক্ষেত্রে অনেকের সমস্যা হয়। দেখেন এটা সিলেক্ট করার ক্ষেত্রে মাউসের কার্যটা একদম এই সাদা দাগের মাঝে নিয়ে যাবেন। যখন এখানে পাথ লেখা আসবে এবং একটা পাথ ভিজিবল হবে তখনই ক্লিক করবেন, জাস্ট একটা ক্লিক। এবার ড্র্যাগ করে সিলেক্ট করলে কিন্তু সব সিলেক্ট হয়ে যাবে। তো এইভাবে ক্লিক করে সিলেক্ট করে এটার একটা কপি নিচ্ছি Ctrl+C দিয়ে, তারপর ফন্টে পেস্ট করব Ctrl+F দিয়ে, এবং ওইটা ছোটো করছি। আচ্ছা, এবার আমরা একটা লেখা রাখতে পারছি, কিন্তু লেখাটা রাখলে কিন্তু এটা গায়েব হয়ে যাবে, তাই না? তো এটার জন্য কি করব আমরা? আরও দুইটা নিব, এরকম সার্কেল আরও দুইটা নিব। Ctrl+C Ctrl+F, একইভাবে কপি নিয়ে ওইটা ট্রান্সফর্ম করে একটু বড় করে নিচ্ছি, এবং এই দুইটা পাতের উপরে আমরা আমাদের সেই লেখাটা রাখবো। আচ্ছা, সেটা কিভাবে? আমরা যদি টাইপ অনে পাথ টুলে যাই, এই যে এখানে রাইট বাটন ক্লিক করে টাইপ অনে পাথ টুলে যাই, যদি এখানে একটা ক্লিক করি তাহলে আমরা এখান থেকে লেখা শুরু করতে পারি। এখন উপরে যে যার নাম লিখতে পারেন, অথবা আমি গ্রাফিক্স ডিজাইন লিখছি। আচ্ছা, গ্রাফিক্স ডিজাইন লিখছি, কিন্তু কালোর উপরে কালো, এই কারণে ওইটা ভিজিবল হচ্ছে না, আমাদের দেখতে অসুবিধা হচ্ছে, তাই না? তো এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করব, কিন্তু এই টাইপ টুলে থাকা অবস্থায় কালার চেঞ্জ করলে কিন্তু হবে না। আমাদের চলে যেতে হবে সিলেকশন টুলে, এরপর কালারটা চেঞ্জ করবেন। এই যে এখন লেখাটা ভিজিবল হয়েছে, কালোর উপরে এখন কালারটা ভিজিবল হয়েছে। এখন দেখেন প্রথমে আমরা সাইজটা বড় করতে পারি। পিছনে কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ার?
আচ্ছা, এখন ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারি। এরপর যদি চাই আমরা এই সবগুলোকে অল ক্যাপস মানে সবগুলো বড় হাতের অক্ষর করতে পারি এখানে ক্লিক করে। আর মধ্যকার দূরত্ব এখান থেকে বাড়াতে পারি। এই পজিশনে রাখলাম। এবার এদেরকে আমি একটু মাঝ বরাবর নিয়ে যাচ্ছি, এই পজিশনে রাখছি, অথবা এই লেখাটাকে আমি বড় করে দিচ্ছি এবং মধ্যকার দূরত্ব নর্মাল রাখছি। নর্মাল রাখলে বেশি ছোট হয়ে যাচ্ছে, এটা ঠিক আছে। তো এইভাবে সবাই ডিজাইন করবেন। দাঁড়ান আমি ভালোভাবে আগে বিষয়টা বোঝাইনি, গত ক্লাসে এটা তাড়াহুড়ো করে করানো হয়ে গেছিল। ওকে, এবার নিচের লেখাটা কিভাবে লিখতে পারি। আচ্ছা, একটা সিস্টেমে দেখালাম যে একটা টাইপ অনে পাত তুলে গিয়ে একটা ক্লিক করে। এবার গতদিন আরেকটা মেথডে দেখাইছিলাম, সেটা হচ্ছে টাইপ টুলতে যদি আগে কোনো কিছু লিখে নিই আমি, আপনাদের ব্যাস হচ্ছে 3 তাই না, এটা লিখতে পারি। এটা লিখলাম, এবার এটা কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আচ্ছা, তার আগের কালারটা হোয়াইট করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। কন্ট্রোল সি, এবার কপি করলাম। এরপর টাইপ অনে পাত তুলে গেলাম। আপনারা দুইটা, যেটা আপনাদের ভালো লাগে সেটার মাধ্যমে করতে পারেন, কিন্তু শিখতে হবে দুইভাবে, সবভাবে শিখতে হবে। এখন দেখেন এই টাইপ অনে পাত তুলে গিয়ে আমি মাউসের কার্যটা যখন এই দাগের উপরে নিয়ে যাচ্ছি তখন পাথ লেখা আসছে, আর ওই দাগটা যে চিকন একটা করে পাথ ভিজিবল হচ্ছে, ওই টাইমে আমি একটা ক্লিক করলাম, করার পর কিছু লেখা আসলো ডিফল্টভাবে। তো আমি কন্ট্রোল ভি পেস্ট করে ওই যেটা কপি করা ছিল ওইটা পেস্ট করছি, কন্ট্রোল ভি পেস্ট দিয়ে ওইটা পেস্ট করলাম। এবার আমি টাইপ টুল থেকে চলে গেলাম সিলেকশন টুলে। সিলেকশন টুলে যাওয়ার পর আমরা 3টা হ্যান্ডেল দেখতে পাচ্ছি, এখানে 2টা, এখানে একটা। তো এখন এই সিঙ্গেল যে হ্যান্ডেলটা রয়েছে এটার সাহায্যে এটা ভিতরের দিকে নিয়ে আসতে হবে। তো এটা আমি যদি এখান থেকে টান দিয়ে এই যে ভিতরের দিকে নিয়ে আসছি, তারপর এটা দেখেন এখানে সোজা হয়ে গেছে লেখাটা। এখন এটা তো আমাদের মুভমেন্ট করে এখানে নিয়ে আসতে হবে, তাই না? তো এটা কিভাবে করা যেতে পারে, এখানে দেখেন 2টা হ্যান্ডেল, মাউসের কার্সরটা যখন এখানে নিয়ে এসে এর উপরে যাবে, যে চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হয়ে একটা অ্যারো চিহ্ন মতো আসছে, তখনই আপনি এটাকে মুভমেন্ট করতে পারবেন, তাছাড়া কিন্তু মুভমেন্ট করতে পারবেন না। আমি এটা সরিয়ে এই পর্যন্ত জায়গা নিয়ে আসলাম, এরপর এটা সরাইলে এটা মুভমেন্ট করবে। তো আমি এই পজিশনে রাখছি এবং এদের মধ্যকার দূরত্বটা বাড়াই দিচ্ছি, 100 করে দিলাম, এই পজিশনে রাখছি। এরপর আমরা কি করতে পারি, একটা স্টার ড্র করে এখানে দিতে পারি। এই পজিশনে রাখছি। তো এটা তৈরি করতে আপনাদের বেশি সময় লাগার কথা না, খুব শীঘ্রই করবেন। নতুন কাজ দেখাতে হবে আজকে, এটা গত ক্লাসের কাজ, যে যেভাবে পারেন শুরু করে দেন। আচ্ছা, এটা ছিল তখন গত ক্লাসের রিপিট হলো, এখন নতুন কাজ দেখবো আমরা। এদিকে খেয়াল করেন সবাই। আচ্ছা, আমরা এতদিনে এই কয়টা টুলসের কাজ দেখছি, তাই না? এই যে 4 আর 4 8টা 9টা 10টা টুলসের কাজ দেখছি আমরা। এই যে ব্রাশ টুলের কাজ দেখছি না আমরা? না, ব্রাশের কাজ দেখা হয়নি, ব্রাশটা দেখা হয়নি। আচ্ছা, দেখেন ব্রাশ, এটা দিয়ে পেইন্ট করতে হয়, ব্রাশ করতে হয়। এখন দেখেন খেয়াল করেন, এটা এরকম ড্র করছি, ওকে। আচ্ছা, এদিকে খেয়াল করেন সবাই, এখানে আমার স্ট্রোক কালারটা হোয়াইট রয়েছে। ব্রাশটা ইউজ হয় হচ্ছে স্ট্রোকের উপরে, ব্রাশটা অ্যাপ্লাই হয় স্ট্রোকের উপরে।
আচ্ছা, এখন আমি স্ট্রোকের কালারটা চেঞ্জ করে ব্ল্যাক করছি, কারণ আমি হোয়াইটের উপরে কাজ করব এখন, মানে ড্র করব। তো হোয়াইটের উপর হোয়াইট তো হচ্ছে ভিজিবল হবে না। এখন দেখেন ব্রাশ টুলে গেলাম, এরপর এটা দিয়ে ইচ্ছা মতো দাগানো যাচ্ছে, তাই না? এটা অনেকটা কলমের মতো, কিন্তু এটার নাম হচ্ছে ব্রাশ, আর এইটার নাম হচ্ছে পেন টুল। পেন টুল কিন্তু ঝামেলা, এটা কলমের মতো কিন্তু কলম না, এটা ব্রাশ। আচ্ছা দেখেন, এটাতে এভাবে ড্র করা যাবে। তো এই ব্রাশের কাজ এখানেই শেষ না, এর অনেক কাজ আছে। যেমন আমি একটু দেখাই আপনাদের, এই ব্রাশের সাহায্যে আচ্ছা আমরা যদি এখান থেকে পিটিটা বাড়াই নিই, তাহলে দেখেন ব্রাশটা একটু মোটা হয়ে যাচ্ছে। আর এইগুলা পরবর্তীতেও চাইলে এগুলোর সাইজ কম বেশি করা যাবে, সিলেক্ট করে এগুলোর পিটি কম বেশি করা যাবে। আচ্ছা, এরপর খেয়াল করেন, ড্র করলাম। এবার এটা সিলেক্ট করে যদি আমি এখানে যাই, এখানে ক্লিক করলে আচ্ছা এটার স্ট্রোকে এটা ঠিক, এটা এরকম না, ব্রাশের ওই ধরনেরই অ্যাপ্লাই হবে না। আচ্ছা, এখন আপনারা চাইলে কাস্টমভাবে ব্রাশ তৈরি করতে পারেন। এটা একটু অ্যাডভান্স হয়ে যাচ্ছে। না, আপনারা তো অলরেডি 9টা ক্লাস করেছেন, আজকে যে 10টা, এখন আস্তে আস্তে কঠিন কাজ দেখানোই যায়। খেয়াল করেন, আমি যদি একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে একটা ব্রাশ তৈরি করি, অবশ্যই ফিল কালারে তৈরি করব। কিভাবে তৈরি করা যায়? আমি হচ্ছে পেন টুল দিয়ে এখানে একটা অ্যাঙ্কর অ্যাড করলাম এবং এটা লম্বা করলাম। এরপর আবার পেন টুল দিয়ে এই মাঝ বরাবর একটা অ্যাঙ্কর অ্যাড করলাম এবং ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে এই অ্যাঙ্করটা সিলেক্ট করে লম্বা করলাম। আর এইটা পুরোটা ধরে আমি যদি এইভাবে টান দিই তাহলে ঝামেলা হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা আমি একটা ব্রাশ হিসেবে তৈরি করলাম। এখন আমি চাচ্ছি আমি যা ড্র করব এরকম কিছু হবে। আচ্ছা, এটা একটা তৈরি করলাম, এবার আরেকটা তৈরি করার চেষ্টা করি, পেন টুলের সাহায্যে করি। এটা অল্টার প্রেস করে ধরে এটা কাস্টমাইজ করা যায়। অল্টার প্রেস করে এই পাশে একটা ক্লিক করছি, এটা আবার ভিজিবল হয়েছে। এই পাশের হ্যান্ডেলটা বের করতে হলে অল্টার প্রেস করে এখানে যদি একটা ক্লিক করা হয় এই যে পাতের উপরে, তাহলে আবার এটা ভিজিবল হচ্ছে। আচ্ছা দেখেন, আমি একটা ব্রাশ তৈরি করব, একটা ব্রাশ তৈরি করব, মানে আপনাদের ইচ্ছা মতো আপনাদের ওই পেইন্ট ব্রাশটা তৈরি করে নিতে পারবেন। দেখুন এখানে ব্রাশ প্রিসেট আছে, এখানে ডিফল্টভাবে কিছু ব্রাশ রয়েছে, ওইগুলো আগে ইউজ করা দেখে তারপরে তৈরি করা দেখায়। দেখেন এটা তো বেসিক, এটা নর্মাল। এটা দেখেন আমি যদি ব্রাশ থেকে এটাতে ড্র করি, আচ্ছা তার আগে আমি পিটিটা একটু বাড়াই দিই, তাহলে ভিজিবলটা ভালোভাবে হবে। দেখছেন, এটা তৈরি করা একটা ব্রাশ, এভাবে ড্র করলে এটার ব্রাশের হচ্ছে পিটিটা বাড়াই দিলে এটা ভিজিবল হবে। আমার এটা সেট করা ছিল। এবার দেখেন এটা সিলেক্ট করার অবস্থায় আমি যদি ব্রাশ থেকে এভাবে ড্র করি, এটা এই ধরনের ড্র করবে। এরকম অসংখ্য ব্রাশের প্রিসেট থাকে, আপনারা এটা তৈরি করতে পারবেন। এটা কি? এটা সেলাইয়ের ডিজাইন, তাই না? সেলাই। এরপর এখান থেকে আরও অনেক ব্রাশ আনতে পারবেন, যেমন হচ্ছে বর্ডার ব্রাশ যেগুলো আছে, অসংখ্য ব্রাশ এখানে আছে, এগুলো আপনারা আনতে পারবেন। দেখেন এই ব্রাশটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি ব্রাশ থেকে এভাবে ড্র করি, এটা ড্র হচ্ছে। এটা থাকা অবস্থায় এটা ড্র করছি, এটা ড্র হচ্ছে। বোঝা গেল ব্রাশের কাজ কি? এবার দেখেন কাস্টমভাবে একটা ব্রাশ কিভাবে আমরা অ্যাড করতে পারি। আচ্ছা, এখানে এই ব্রাশের মাঝে আমরা ছিদ্রও করে দিই, যাতে আপনারা বুঝতে পারেন আসলেই কি হচ্ছে। আমি আরও কিছু এলিপস নিচ্ছি, এটার কালার হোয়াইট করে দিচ্ছি, কন্ট্রোল ডি। আচ্ছা, কন্ট্রোল জি, অ্যালাইন করে দিলাম। এবার দেখেন
সে এটা যদি পাথ ফাইন্ডার থেকে মাইনাস ফ্রন্ট করা হয় তাহলে এটা কেটে যাবে, মাঝের অংশটুকু কেটে গিয়েছে। এবার এইটাতে আমরা একটা ব্রাশ তৈরি করব। আচ্ছা, এটার কালারও চেঞ্জ করে দিই। এবার দেখেন আমরা চাইলে এইটাকে ব্রাশ হিসেবে ইউজ করতে পারবো। কিভাবে সেটা? ব্রাশের পিসেটটা ওপেন করলাম, এটা টেনে ধরে আমি যদি এখানে ছেড়ে দিই, তারপর আমার সামনে একটা উইন্ডো আসলো, এখানে আর্ট ব্রাশে ক্লিক করব, এরপর ওকে ওকে। এবার দেখেন আমাদের এই ব্রাশের পিসেটটা এখানে দেখেন সিলেক্ট হয়ে গেছে। এবার আমরা কি করব, এটাতে একটা ক্লিক করব, করার পর ব্রাশে গিয়ে যদি আমরা এভাবে ড্র করি, দেখছেন এটা ড্র হচ্ছে। বোঝা গেল বিষয়টা? এভাবে নিজেদের মতো করে কাস্টমভাবে ব্রাশ অ্যাড করা যেতে পারে। আচ্ছা, এখন আপনাদের কাজ হচ্ছে এই ব্রাশের সাহায্যে প্রথমে একটা ড্র করবেন এমনি নর্মালে। আচ্ছা, এটা সিলেক্ট রয়েছে, আমি বেসিকটা সিলেক্ট রাখছি, বেসিক বুঝলাম না, আগে থেকে সিলেক্ট করে নিতে হবে, করার পরে ব্রাশে যেতে হবে। আচ্ছা, এটা ডিলিট করে দিই, এটা ঝামেলা করছে। আচ্ছা, এই যে এইভাবে ব্রাশের স্টাইল নেওয়া যেতে পারে। এখন আপনাদের কাজ যেটা হচ্ছে এই ব্রাশটা ইউজ করা দেখবেন। এখানে আসলে এটার সাহায্যে কোনো কাজ আমি দেখাতে পারছি না, কিন্তু আপনারা এগুলো ইউজ করে দেখবেন। যেমন ব্রাশের সাহায্যে প্রথমত এই কালো কালো দাগ আসবে, তারপর চাইলে পিটিটা বাড়ায়ে তারপরে হচ্ছে ব্রাশ নিতে পারেন, পিটি বাড়ায়ে। এরপর এখান থেকে স্টাইল চেঞ্জ করে করে ব্রাশগুলো দেখতে পারেন, পিটি বাড়ায়ে স্টাইলগুলো চেঞ্জ করে করে দেখতে পারেন। এবার নতুন কোনো ব্রাশ আনতে গেলে এই যে এখানে একটা অপশন রয়েছে ব্রাশ লাইব্রেরি মেনু, এখানে ক্লিক করবেন, এখান থেকে যে কোনো একটা ব্রাশ নিয়ে আসবেন। যেমন হচ্ছে আর্টিস্ট, তারপর হচ্ছে আর্টিস্ট ক্যালিগ্রাফিক, এটাতে ক্লিক করলাম। দেখেন এটা এই যে উইন্ডোগুলো আসছে, প্যানেলগুলো আসছে, প্যানেলগুলো বড় করবেন, মাউসের কার্সরটা যদি এখানে নিয়ে যান তাহলে দেখেন মাউসের কার্সরটা চেঞ্জ হয়ে অ্যারো চিহ্ন হয়ে যাচ্ছে। তো এই অবস্থায় টান দিয়ে আপনারা এগুলো চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? আবার এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারছেন। তো এটা সবাই ট্রাই করেন। তো আগে যেটা বলেছি এটা করেন। লাইব্রেরি থেকে ব্রাশ, নতুন ব্রাশ প্রিসেট নিয়ে আসার চেষ্টা করেন। আচ্ছা, সবাই কি এটা ট্রাই করছেন? সবাই পেরেছেন তাই না? এবার দেখেন এদিকে খেয়াল করেন, সবাই পেরেছেন না? এটা সহজ বিষয়, এটা আবার কি, এটা অত টাইম নিলে হবে না। এবার এদিকে খেয়াল করেন সবাই, এর ভিতরে আরেকটা টুলস আছে, এই টুলসের নাম হচ্ছে ব্লব ব্রাশ টুল। এটাও ব্রাশের মতো, কিন্তু এটা কাজ হয় হচ্ছে ফিল কালারে। দেখেন ব্লব ব্রাশটা সিলেক্ট করছে, এটা ফিল কালারে। বোঝা গেল? এই দুইটার মধ্যে পার্থক্য, একটা হচ্ছে স্ট্রোকে কাজ করে আর এই ব্লবটা ফিলে কাজ করে, এটা হচ্ছে এদের মধ্যে পার্থক্য। এবার দেখেন ব্রাশ টুলটা সম্পর্কে আপনি যেটা বললেন যে এটার কাজ কি, আমাদের প্রত্যেকটা টুলসের কাজ আগে জানতে হবে। এর মাধ্যমে আমরা তো বিভিন্ন ডিজাইন করব, তাই না?
এই ডিজাইন করার জন্য সব এক একটা টুলসের এক প্রয়োজন, কাজের দরকার হয়। তো টুলস জানা থাকলে কাজ করতে সুবিধা হবে, ঠিক আছে? অবশ্যই পরবর্তীতে এর উপরে কাজ দেখতে পাবেন। এখন দেখেন শেপার টুল, এটা কি নাম? শেপার টুল। এটার সাহায্যে আপনি এরকমভাবে নিলেও দাগটা সোজা হবে। বেশি বাঁকা করলে ওইটা দাগটা হবে না, এভাবে দাগ টানলে এটা সোজা দাগ হবে। বোঝা গেল? শেপার টুলের সাহায্যে সোজা দাগ হবে এবং সেটা ফিল এবং স্ট্রোকে দুইটাতেই হচ্ছে। ফিল এবং স্ট্রোকে দুইটাতেই হচ্ছে। খেয়াল করেন, আমি এই শেপার টুলের সাহায্যে আমি যদি চাই একটা বৃত্ত আঁকাবো, এরকম ব্যাকা শাখা করে আঁকাবো, এটা একটা একদম বৃত্ত আঁকিয়ে দেবে। এরপর একটা ত্রিভুজ আঁকাতে যাব, এভাবে করবো, একটা সোজা ত্রিভুজ আঁকিয়ে দেবে। এটা অতটা গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় টুলস না। এরপর আছে পেন্সিল টুল। এতদিন দেখলাম হচ্ছে পেন টুল, এবার দেখছি পেন্সিল টুল। দেখেন পেন্সিল টুলের সাহায্যে যাই ড্র করব এটা স্ট্রোকে থাকবে, আর এটা হচ্ছে কোন দাগ তৈরি করবে। ওকে, আচ্ছা। এরপর দেখেন পেন্সিল টুলের সাহায্যে যে বাঁকা দাগ তৈরি করব, আমরা যদি চাই সেটাকে একটু স্মুথ করব, একটু স্মুথ করব, তার জন্য আছে স্মুথ টুল। এগুলো এতটা দরকার হয় না, এই স্মুথ টুলটা মাঝে মধ্যে একটু দরকার হয়, তাছাড়া এই টুলসগুলো অতটা গুরুত্বপূর্ণ না। তারপরেও দেখাচ্ছি। তারপরে হচ্ছে পাথ ইরেজার টুল। এই পাথ চাইলে ইরেজ করা যাবে। আচ্ছা, যাকে এগুলো আমাদের অত প্রয়োজন হয় না। এখন দেখেন যেটা গুরুত্বপূর্ণ সেটা দেখি। এটা হচ্ছে ইরেজার টুল। এটা আমাদের দরকার হয়, কিন্তু কাজটা একদমই সহজ। দেখেন আমি কোনো কিছু যদি আগে ড্র করি, এটা আমি ফিল কালারে নিয়ে আসছি, তাহলে বুঝতে সুবিধা হবে। স্ট্রোক কালার হলে একটু ঝামেলা আছে, আমি সেটাও দেখাচ্ছি। দেখেন এটা হচ্ছে ইরেজার টুল। ইরেজার টুলের সাহায্যে এভাবে মোছা যায়, মানে একটা যে ইরেজার মানে কি, ওই যে রাবার আছে না, রাবার, ওইটা আর কি। তো এটার সাহায্যে মুছে ফেলা যায়। আচ্ছা, আমাদের যে বৃত্তটা রয়েছে, মানে যেটা মাউসের কার্যটা ঘোরাচ্ছি, এটা অনেক ছোট লাগছে, তাই না? এখন কিবোর্ডে দেখেন থার্ড ব্র্যাকেট আছে, যেটা লেফট থার্ড ব্র্যাকেট, ওইটা দিলে ছোট হবে। আর যেটা হচ্ছে রাইট সাইড থার্ড ব্র্যাকেট, ওইটাতে ক্লিক করে ধরে রাখলে এটা বৃত্তটা বড় হবে। ঠিক আছে? তো সবাই এটা ট্রাই করেন তো। এই দুইটা টুলসই দেখেন সবাই। এই যে শেপার টুল দিয়ে কীভাবে এই যে বৃত্ত তৈরি করা যায়, ত্রিভুজ তৈরি করা যায়, এগুলো দেখেন। তারপরে পেন্সিল টুল দিয়ে কীভাবে চিকন দাগ টানা যাচ্ছে, এগুলো একটু দেখেন সবাই। আচ্ছা, সবার তো হয়েছে না? এটা তো আর কিছু করতে বলিনি আপনাদের। এবার দেখেন ইরেজার টুল সবাই দেখেছেন? ইরেজার টুলের এই যে আইকনটা, এই বৃত্তটা সবাই বড় ছোট করতে পারছেন? পারছেন না কে কে? বলতে হবে, বলতে হবে। হচ্ছে সবার? ওকে, এবার দেখেন এই তিনটা টুলস অতটা গুরুত্বপূর্ণ না। এটা তো সহজ, এটা আর কি, এটা গুরুত্বপূর্ণ, অনেক সময় ব্যবহার হয়। কিন্তু এখানে যে পেন্সিল টুল, শেপার টুল, এগুলো তেমন দরকার হয় না। ব্রাশ টুলও আমাদের তেমন একটা দরকার হয় না। আচ্ছা, এবার দেখেন একটা মজার টুলস, সেটা হচ্ছে রোটেট টুল। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি, হ্যাঁ, সিজার টুল আছে আর নাইফ টুল আছে। তো সিজার টুলটা আমরা দেখি। সিজার টুল, আমি দেখি একটা বৃত্ত তৈরি করি। আচ্ছা, বৃত্তের ফিল কালারও নাই, স্ট্রোক কালারও নাই। আমি যদি এটার স্ট্রোক কালারটা অন করি, খেয়াল করেন এই বৃত্তটার আমি স্ট্রোক কালারে আছে, ফিল কালার নান আছে, তাই না? এবার দেখেন আমি যদি এই সিজার টুলে যাই, আচ্ছা এই অবস্থায় যদি আমরা ইরেজার দিয়ে আমরা কিছু করি, তাহলে দেখেন কি হচ্ছে। এটা কিন্তু বুঝতেই পারছেন কি হচ্ছে। হ্যাঁ, তো এটা হচ্ছে ইরেজারের সাহায্যে স্ট্রোকটা এমন হয়। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমি বলতে ভুলে গেছি,
আমি যদি চাই সমান করে কাটবো, একটা কিছু সমান করে কাটবো, সেক্ষেত্রে কি করব, অল্টার প্রেস করব। অল্টার প্রেস করে যদি এইভাবে আমি ড্র করি, অল্টার প্রেস করে যদি এইভাবে ড্র করি, যতটুকু অংশ রাখবো ততটুকু অংশ কেটে যাবে। এটা আমি একটা নর্মাল শেপ নিয়ে দেখাচ্ছি। এটা ফিল কালারে কনভার্ট করলাম। খেয়াল করেন সবাই, এই বৃত্তটা আমি চাচ্ছি যে সমান করে কাটবো। সেটা কিভাবে, এমনিতে যদি আমি এইভাবে কাটতে যাই, এটা তো দাগটা সোজা নাও হতে পারে, তাই না? এটা আমি সোজাভাবে কিভাবে কাটতে পারি, এই ইরেজার টুলে থাকা অবস্থায় অল্টার প্রেস করে ধরে এইভাবে টান দিলে যতটুকু অংশ এরকম থাকবে ততটুকু অংশ কেটে যাবে। বোঝা গিয়েছে? এভাবে লম্বা লম্বিও করতে পারেন, কাটতে পারেন। তো এটা একটা বিষয়। এরপর এর ভিতরে যে সিজার টুলটা আছে, সিজার টুলের সাহায্যে এই পাত কাটতে পারবেন। এ দেখেন, এখান থেকে এই পাতটা ক্লিক করলাম, কেটে গেল। এবার এখান থেকে আমি কেটে ফেলি। এবার দেখেন, সিলেকশন টুল দিয়ে আমি এই অংশটুকু আলাদা করে ফেলতে পারছি। এটা তো একটা অবজেক্ট ছিল, তাই না? একটা পাত ছিল, সেটা কি হলো, আলাদা করতে পারলাম। কিভাবে সেটা? এই সিজার টুলের সাহায্যে এই পাতের উপরে ক্লিক করছি। মাউসের কার্সর যখন এই মাঝে আনছি, পাত লেখা আসছে, তখন একটা ক্লিক করছি, জাস্ট একটা ক্লিক করছি। এরপরে এক একটা আলাদা আলাদা খণ্ড খণ্ড হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে সিজার টুলের কাজ। এরপর নাইফ টুল, এটা হচ্ছে এই ইসের উপরে কাজ করে। এটা কি বলে, এটার ফিল কালারের উপর কাজ করে। দেখেন, আমি এভাবে কেটে ফেললাম। বোঝা গেল? তো এটা সবাই ট্রাই করেন তো। আচ্ছা, কি করবেন দেখেন, প্রথমত একটা বৃত্ত নেবেন, নেওয়ার পরে এই সিজার টুল দিয়ে প্রথমে এইভাবে কাটার চেষ্টা করবেন। এই বৃত্তকে এইভাবে স্কোয়ার বানান তো সবাই। এরপর একটা বৃত্ত নিয়ে ওইটা স্ট্রোকে কনভার্ট করবেন, করে ওইটা কাটবেন। আগে এটা করেন, একটা বৃত্তকে চতুর্ভুজ বানিয়ে দেখান তো ইরেজার টুল দিয়ে কেটে। আচ্ছা, এটা কি সবাই পেরেছেন? একটা বৃত্তকে স্কোয়ার করতে পারেননি কে কে? একটু ছোট করে হাত তোলেন তো। হয়নি? আপনি একটু দেখাতেন তো আলামিন ভাই। কিবোর্ডে বাটনের সমস্যা? আচ্ছা, আমি দেখছি। আচ্ছা মনির, এখানে একটা বৃত্ত নেবেন, প্রথমে বৃত্তটাকে স্কোয়ার বানাতে হবে। এটা সবাই পেরেছেন, তাই না? এমনিতে নর্মালে তো এইভাবে কাটাই যায়, কিন্তু এইভাবে কাটলে হচ্ছে না, এইভাবে কাটলে সমান হবে দাগটা। আচ্ছা, এটা সবাই পেরেছেন। এবার দেখেন, এবার একটা বৃত্ত নেবেন, ওই বৃত্তকে স্ট্রোকে কনভার্ট করবেন এবং সেটা এখানে রাইট বাটন ক্লিক করে এই যে সিজার টুল নেবেন, নিয়ে এই বৃত্তটাকে কেটে দেখাবেন। এভাবে কেটে দেখান তো সবাই।
আচ্ছা, নর্মাল বৃত্ত নিলেও হবে, ফিল কালার নিলেও হবে। আমি যদি একটা ফিল কালারের একটা বৃত্ত নিই, নেওয়ার পর যদি সিজার টুল দিয়ে এই কর্নারে যখন পাত লেখা আসবে, এই কর্নারে যে দাগটা এখানে ক্লিক করবেন, আর যে কোনো এক জায়গায় একটা ক্লিক করবেন, করলে দেখেন এখান থেকে কেটে গিয়েছে, বোঝা যাচ্ছে না? এবার দেখেন আমি যদি সিলেকশন টুল দিয়ে এভাবে সরাই, সেক্ষেত্রে এটা কেটে যাবে। সিজার টুল দিয়ে কাটতে পারছেন না কে কে? যারা পারছেন না তাদেরকে দেখানো হবে, একটু কথা বলতে হবে যে পারিনি। আচ্ছা, আমি ধরে নিচ্ছি সবাই পেরেছেন, সিজার টুল দিয়ে এভাবে বৃত্তকে সবাই কাটতে পেরেছেন, তাই না? পেরেছেন সবাই? হ্যাঁ, হয়েছে না? ওকে, এবার দেখেন এর ভিতরে যে নাইফ টুল আছে, এটার সাহায্যেও ওইভাবে কাটা যায় না। নাইফ টুলের কাজ হচ্ছে কীরকম, দেখেন নাইফ টুলের সাহায্যে কাটছি। নাইফ টুল এটার সাহায্যে এরকমভাবে ড্র করতে পারবেন, ঠিক আছে? এবার দেখেন এক একটা পার্ট আলাদা করে ফেল দেওয়া যাচ্ছে, এবং এক একটা পার্টের আলাদা কালার দেওয়া যাবে, ঠিক আছে? এটা করেন তো সবাই, নাইফ টুলের সাহায্যে এটা কাটেন তো, একটা বৃত্ত নিয়ে ওইটাকে খণ্ড খণ্ড করেন তো। হ্যাঁ, কি সমস্যা? কাজ করছে? ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, 9, হ্যাঁ অবশ্যই। নাইফ টুলের সাহায্যে হ্যাঁ যাই, শিফট প্রেস করে অল্টার প্রেস করে ধরতে হবে। নাইফ টুল দিয়ে কাটা যাচ্ছে সমান করে, সেটা হচ্ছে অল্টার প্রেস করে ধরতে হবে। আচ্ছা, অল্টার না, সরি, শিফট ধরতে হবে। দেখি তো, না না, শিফট ধরলে কাজ হচ্ছে না। তাহলে হচ্ছে? হ্যাঁ, শিফট ধরলে, শিফট এবং অল্টার। আচ্ছা, এই নাইফ টুলের সাহায্যে সমান করে কাটতে হলে শিফট এবং অল্টার দুইটাই ধরে তারপরে টানতে হবে। আচ্ছা, শিফট এবং অল্টার প্রেস করে সমানে কাটতে পেরেছেন সবাই? আচ্ছা, এবার দেখেন সবাই পেরেছেন না? আমি পরের স্টেপে যাই। হ্যাঁ, আচ্ছা, এদিকে খেয়াল করেন, আমি একটা বৃত্ত নিচ্ছি, তারপর হচ্ছে এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুল। এই টুলের সাহায্যে আমি বৃত্তের দুই পাশে ক্লিক করছি। এদিকে খেয়াল করেন সবাই, আমি শিফট প্রেস করে একটা সমান বৃত্ত ড্র করলাম। এরপর এই যে পেন টুলের ভিতরে লাস্টে অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটার সাহায্যে আমি এই পয়েন্টে এই অ্যাঙ্করে একটা ক্লিক করলাম, এই অ্যাঙ্করে একটা ক্লিক করলাম। এরপর এটা এই পয়েন্টটাকে ধরে, আচ্ছা সরি, এটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরতে হবে। এই পয়েন্টটাকে ধরে এভাবে আমি লম্বা করছি, এটাকে ধরে এইভাবে লম্বা করছি। অথবা এই অবস্থায় থাকাকালীন আমরা চাইলে, আচ্ছা এটা এইভাবে করাটাই বেটার হবে। এটা ছোট করি, আরও ছোট করি।
এখানে ক্লিক করে আমি যদি কিবোর্ড থেকে উপরের দিকে টান দিই এটা লম্বা হবে, আবার নিচের দিকে টান দিলে এটা চিকন হবে। আচ্ছা, এত ঝামেলা না করে আমি একবার একটা লম্বা বৃত্ত নিয়ে নিই, ওইটাই বেটার হবে। এই অবস্থানে একটা বৃত্ত নিচ্ছি, এরপর অ্যাঙ্কর পয়েন্ট টুলে গিয়ে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এটাই বেটার। তো আমি কি করলাম, একটা ফুলের পাপড়ি তৈরি করলাম, একটা ফুলের পাপড়ি তৈরি করলাম। এটা সবাই পারবেন না, দেখেন আমি আরেকবার দেখাচ্ছি। একটা বৃত্ত নেবেন, হচ্ছে লম্বা বৃত্ত, নেওয়ার পর এই যে এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট টুলে গিয়ে এখানে একটা ক্লিক করবেন, এই পয়েন্টে একটা ক্লিক করবেন, একটা লম্বা পাপড়ি তৈরি হবে। এখনই করার দরকার নেই, আমি আগে একটা কাজ দেখাই তারপরে করেন। আচ্ছা, এই পজিশনে রাখলাম। এইবার আমাদের সেই মজার যে টুলসটা সেটা হচ্ছে রোটেট টুল। আচ্ছা, রোটেট টুলে যাবার আগে আমি এখানে একটা ক্লিক করে নিচ্ছি, এটা সিলেক্ট করে নিচ্ছি এবং এটা আর্টবোর্ডের হরিজন্টাল অ্যালাইন সেন্টারে রাখছি। ওকে, দেখেন এই পজিশনে রাখছি। আর্টবোর্ড এখানে এই এতটুকু আমি এই পাপড়িটা নিয়েছি এখানে, যাতে করে এটা ঘুরতে পারে। আমি এই পজিশনে রাখছি এবং এটা অ্যালাইন রাখছি। এবার খেয়াল করেন আমি কি করেছি, একটা পাপড়ি নিয়েছি, নেওয়ার পরে এটা হরিজন্টাল অ্যালাইন সেন্টারে রাখছি, মানে আর্টবোর্ডের মাঝে রাখছি। এরপর আমরা এই রোটেট টুলে থাকা অবস্থায় এই যে এখানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন, এই যে এইটাকে আমরা এই আর্টবোর্ডের সেন্টারে আনবো। সেটা কিভাবে, অল্টার প্রেস করে ধরে, আচ্ছা এখানে ভিজিবল হচ্ছে না, আমি সেটার জন্য আমি কন্ট্রোল আর প্রেস করে রুলার নিয়ে আসছি। রুলারের কথা আপনাদের দেখাইছি না আগে। আচ্ছা, গাইড, এটা আমি মিডিল সেন্টার করলাম এখানে ক্লিক করে, এরপর এটা বাম পাশ থেকে নিয়ে এসে এটাও মিডিল সেন্টার করলাম। এতে করে কি হলো, আমার ওই পয়েন্টটা দিতে সুবিধা হবে। এবার দেখেন এই পাপড়িটা ধরলাম, এটা হচ্ছে রোটেট টুল, এটার সাহায্যে অল্টার প্রেস করে ধরে এই যে যখন ইন্টারসেক্ট লেখা আসছে, এমনিতে দেখবেন গাইড লেখা রয়েছে, কিন্তু যখন দুইটার মাঝে চলে যাবেন তখন ইন্টারসেক্ট লেখা আসবে। ওই অবস্থায় অল্টার প্রেস করে ধরে এখানে একটা ক্লিক করবেন। অল্টার প্রেস করে ধরে একটা ক্লিক করলে এই রোটেট নামে একটা প্যানেল আসলো। তো এখানে আমরা জানি বৃত্ত কত ডিগ্রি, 360 ডিগ্রি। আচ্ছা, এবার এটাকে ভাগ করবো, একটা স্ল্যাশ বা একটা এরকম দাগ আছে না, ওইটা হচ্ছে ভাগ। ওকে, কিবোর্ডে যে নাম্বার কির উপরে দেখেন হচ্ছে একটা ভাগ মতো আছে, এটা ক্লিক করা মানে এটা ভাগ। এবার আপনারা এখানে কয়টা পাপড়ি দেখতে চাচ্ছেন ঘোরানোর জন্য, ধরলাম আমি 12টা কিংবা 15টা। আচ্ছা, আমি 15টা ধরলাম, ঠিক আছে। দেখেন 360 ভাগ 15। এরপর আমি কপিতে প্রেস করছি, কপি। এরপর কন্ট্রোল ডি প্রেস করতে থাকবো, কন্ট্রোল ডির কাজ আপনাদের দেখাইছি না, কন্ট্রোল ডি প্রেস করতে থাকবো। বোঝা গেল বিষয়টা? দেখেন এখন আপনারা গুনতে পারেন, এখানে 15টাই আছে, আমি 360 ভাগ 15 দিয়েছি, 15টাই হবে। 1 2 3 4 5 6 15টাই আছে। ওকে, আপনারাও এটা ট্রাই করেন। আচ্ছা, যাদের সমস্যা হচ্ছে তারা আরেকবার দেখেন, যাদের সমস্যা হচ্ছে তারা আরেকবার দেখেন। দেখেন এরকম একটা বৃত্ত নেবেন, এরকম একটা বৃত্ত নেবেন, নেওয়ার পরে আমি স্ট্রোকটা নান করে দিচ্ছি আগে থেকে। আচ্ছা, যাদের সমস্যা হচ্ছে তারা আরেকবার দেখেন। দেখেন পেন টুলের ভিতরে 4 নম্বরে যে অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে, ওইটার সাহায্যে আমি এই কর্নারটা তীক্ষ্ণ করে দিচ্ছি। এবার এটাকে রোটেট করার জন্য আমি আগে একটা রুলার বা গাইড নিয়ে আসছি, এই গাইড আবার অ্যালাইন করছি আর্টবোর্ডের একদম মাঝে। এরপর এটাকে আমি চাইলে আরেকটু বড় করে নিতে পারি, এই পজিশনে রাখি। এরপর রোটেট টুলে গিয়ে এটা সিলেক্টেড থাকা অবস্থায় রোটেট টুলে যাবে এবং অল্টার প্রেস করে ধরে এখানে ক্লিক করব। এবার এখানে ডিগ্রি দিতে পারি, এমনি জাস্ট ডিগ্রিও দেওয়া যেতে পারে, আগে থেকে এইভাবে চোখের আন্দাজে দেখেও নিতে পারেন। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করলাম, এরপর কপি দিচ্ছি, কন্ট্রোল ডি প্রেস করতে থাকবো, ব্যাস হয়ে গেল। এরপর সবগুলো ধরে চাইলে স্ট্রোক কালার দেওয়া যেতে পারে।
রোটেট টুলটা দেখলাম। এখন এটার সাহায্যে আমরা এখন একটা হোমওয়ার্ক দেওয়া যেতে পারে, কিন্তু এটা আজকে কি সম্ভব? 4টা বাজে, এখন 5টা। হ্যাঁ, এখন সম্ভব। এখন আপনাদের দিন দিন এখন কঠিন হবে কাজগুলো। এখন দেখেন আপনাদের এখন হোমওয়ার্ক যেটা থাকছে বা এখন যেটা করতে বলবো এই টুলসের সাহায্যে একটা ঘড়ি তৈরি করতে হবে আপনাদের। ফিল কালারে একটা ব্ল্যাক রাখছি। এখন আমরা চাইলে আর্টবোর্ডটাকে বড় করতে পারি। সেটা কিভাবে? ঘড়ি যেহেতু লম্বা হয়, এই আর্টবোর্ড যে সাদা অংশটা এটা আমরা লম্বা করতে পারি। সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে আর্টবোর্ড টুল। এই আর্টবোর্ড টুলে ক্লিক করলে এটা দেখেন বাউন্ডিং বক্স শো করছে। তো অল্টার প্রেস করে ধরলে এভাবে দুই পাশ থেকেই লম্বা হবে, আর যদি নর্মালে বড় করেন এক পাশ থেকে লম্বা হবে। তো আমি অল্টার প্রেস করে ধরে লম্বা করছি আর্টবোর্ডটাকে। আরেকটু জুম আউট করে আরেকটু লম্বা করি। তো এই পজিশনে রাখলাম। সবাই বুঝেছেন আর্টবোর্ডটা কিভাবে লম্বা করলাম? ওকে, এবার দেখেন একটা বৃত্ত নিয়েছি, আমরা একটা ঘড়ি তৈরি করব। ওকে, আর ঘড়িটা তৈরি করব এতদিন যে টুলসগুলো দেখাইছি এই টুলসগুলোর ভিতর থেকেই। ঠিক আছে? আচ্ছা, দেখেন এটার কালার আমি একটু হচ্ছে লাইট কালার, বা এটার কি বলে, ধূসর রং, তাই না? একটু ধূসর রং দিচ্ছি। এরপর আচ্ছা, আমি একটা ডিজাইন আগে নিয়ে আসি গুগল থেকে। WATCH ওয়াস ডিজাইন ইন ইলাস্ট্রেটর। দেখেন এই সব জায়গায় আমরা ইলাস্ট্রেটরের সাহায্যে ডিজাইনগুলো এখান থেকে পেতে পারছি। এই ধরনের ডিজাইন আমরা এখন একটা তৈরি করব। আমি এটা আর্টবোর্ডের সামনে রাখলে আমার কাজ করতে সুবিধা হবে। আমি এটার স্ক্রিনশট নিচ্ছি। আচ্ছা, স্ক্রিনশট নিতে পারেন সবাই কম্পিউটারে। উইন্ডোজ শিফট এস। এখন দেখেন আমি যতটুকু অংশ ড্র করব অতটুকু অংশ হচ্ছে স্ক্রিনশট নিতে পারবো। এই এতটুকু দাগাইছি, এতটুকু হচ্ছে উইন্ডোজ শিফট এস। এই যে উইন্ডোজ শিফট এস দেওয়ার পর এখান থেকে ড্র করে একটা ড্র করলাম। এরপর এই অংশটুকু কপি হয়েছে, সেটা কোথায়? এই যে এখানে, এই যে এখানে যে মেসেজ অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে যদি আমি এখানে ক্লিক করি, এই যে এটাকে কি উচ্চারণ হয়, স্নিপ স্কেচ। তো এখানে যদি ক্লিক করি এটা হয়েছে। আমি চাইলে এখান থেকে ড্রও করতে পারি। এই যে এখান থেকে তো এভাবে ড্রও করতে পারি, কোনো একটা বায়ারকে বা কোনো কাউকে বোঝাই দিতে পারি। তো এটা করব না, আমি এটা কপি করব। চাইলে সেভও করা যাবে কোথাও, কিন্তু আমার সেভ করার দরকার নেই। কপি করলাম, করে আমি ইলাস্ট্রেটরে এসে এখানে পেস্ট করলাম Ctrl+V দিয়ে। এই যে ওই ডিজাইনটা এখানে নিয়ে এসলাম। এবার দেখেন আপনাদের এটা হচ্ছে কাজ, এই ধরনের কাজ আপনাদের করতে হবে। Ctrl+2 দিয়ে এটা লক করে ফেললাম যাতে এটা সিলেক্ট না হয়। বোঝা গেছে আমার কথা কি? সবাই বুঝতে পারছেন? মনোযোগী হন। আচ্ছা, এদিকে খেয়াল করেন। এবার আমরা একটা ঘড়ি ড্র করব। ঘড়িতে যে কাঁটাগুলো আছে, কাঁটার সেকেন্ডের কাঁটা বা মিনিটের কাঁটা কয়টা থাকে? 3টা। হ্যাঁ, আচ্ছা, প্রথমত এই যে সবুজ যে ডটগুলো দিয়েছে, এটা কয়টা দিয়েছে? 4, 8, 12, 12টা, তাই না? তাহলে আমরা 12টা হচ্ছে সবুজের ডট নিই। আচ্ছা, এবার ভালো করে খেয়াল করেন, একটু আগে যেটা দেখাইছি এটারই এখন বাস্তবিক কাজ। তো আমি একটা এরকম একটা সবুজ ডট নিচ্ছি, কালারটা সবুজ করে দিব, এটা মিডিল অ্যালাইন করে দিচ্ছি। আর তার আগে কিন্তু আমি এইটাকেও মিডিল অ্যালাইন করে রাখছিলাম। ঠিক আছে? এই যে বড় বৃত্তটা, এরপর এইটা নিয়েছি, এটাও মিডিল অ্যালাইন করে রাখছি। আচ্ছা, দেখি কোন পজিশনে আছে, আর একটু উপরে উঠালে মনে ভালো হয়। এটা কিন্তু সবাইকে করতে হবে, এটা কঠিন হবে সবার জন্য, কিন্তু মজার কাজটা। এবার দেখেন এইটা আমি ক্লিক করলাম, সবাই একটু খেয়াল করেন। এটা আমি একটা ক্লিক করলাম, তার আগে ওই যে গাইড নিতে হবে। গাইডটা অ্যালাইন করছি, লেফট সাইড থেকে একটা গাইড নিয়ে আসলাম, এটা অ্যালাইন করলাম। এরপর এটাকে সিলেক্ট করলাম, এই যে সবুজ যে ডটটা, ঘন্টার কাঁটা বা পয়েন্ট, ঘন্টার পয়েন্ট, ওটা সিলেক্ট করলাম।
এরপর রোটেট টুলে গেলাম, এরপর অল্টার প্রেস করে এখানে একটা ক্লিক করব। কেন এখানে ক্লিক করব? কারণ ওইটাকে কেন্দ্র করে ঘুরবে, ঠিক আছে? তো অল্টার প্রেস করে এখানে যখন ইন্টারসেক্ট লেখা আসবে তখন একটা ক্লিক করব। আচ্ছা, এখানে ডিগ্রি কত ডিগ্রি হলে 12টা হবে, ওটা তো আমরা এখন ক্যালকুলেশন না করে ডিরেক্ট আমরা 360/12 দিয়ে দিতে পারি। কপি, এরপর কন্ট্রোল ডি প্রেস করতে থাকবো। এখানে এখন 12টা পয়েন্টই হবে, 4, আচ্ছা 8, আচ্ছা 12টা। ওকে, এবার দেখেন সেকেন্ডের কাটা তৈরি করতে হবে। এই যে সেকেন্ড বা মিনিটের কাটা, এটা কয়টা তৈরি করব? পয়েন্ট 60টা। কেউ তো বলতে পারছেন না। দেখেন জুম করে নিয়ে আমি এখান থেকে নিখুঁতভাবে আমি একটা নিলাম। এবার এটার কালার ওরা কি দিয়েছে? ওরা একটু এই ধরনের কালার দিয়েছে, আমরা এটা দিই, ইউজ করি। এবার দেখেন এটা এখানে সিলেক্ট আছে, আমরা চাইলে এটা অ্যালাইন করে নিতে পারি। এই যে মিডিল অ্যালাইন করে নিলাম, হরিজন্টাল অ্যালাইন সেন্টার। আমার কথা কি সবাই বুঝতে পারছেন? কি বোরিং লাগছে ক্লাস? আচ্ছা, এবার দেখেন এখানে সিলেক্ট থাকা অবস্থায় রোটেট টুলে গেলাম। এবার এটা এখানে কেন্দ্র করে ঘুরবে, এই জন্য এখানে অল্টার প্রেস করে ধরে এখানে একটা ক্লিক করব। এরপর কত দিব? 360/60, কারণ আমাদের 60টা কাটা দরকার। এরপর কপি নিব, ওকে দিবেন না, কপি দিবেন। দেখেন এই যে এখানে হয়েছে ওইটা। এরপর কন্ট্রোল ডি প্রেস করতে থাকতে হবে, আমি চেপে ধরে রাখছি। গুনে দেখতে পারেন এখানে 60টাই আছে। কারণ যদি বিশ্বাস না হয় গুনে দেখতে পারেন। আচ্ছা, আমার একটু ভুল হয়েছে, কাটাগুলো অনেক লম্বা লম্বা হয়েছে। কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাকে যাচ্ছি, কাটাগুলো লম্বা লম্বা হয়ে গেছে আর চিকন চিকন হয়ে গেছে। আমার আর একটু মোটা করা উচিত এবং ছোট করা উচিত। এটা আর একটু মোটা করতে হবে এবং একটু ছোট করছি। এবার এই একইভাবে অল্টার প্রেস এই রোটেট টুলে গিয়ে অল্টার প্রেস করে ধরে এখানে একটা ক্লিক করব। এরপর কপি, 360/60, 6 ডিগ্রি করে ঘুরবে। কন্ট্রোল ডি না দিয়ে এস প্রেস করছি। ওকে, এখন এই যে এটা দেখতে খারাপ লাগছে, এইগুলো ধরে ধরে ডিলিট করে দিতে পারেন। যেগুলো হচ্ছে সবুজের উপরে রয়েছে, এগুলো চাইলে ডিলিট করে দিতে পারেন। আচ্ছা, এগুলোতে সময় নষ্ট না করি, মূল কনসেপ্টে আসি। এরপর দেখেন আমাদের ঘড়িটা হইলো, এবার কাটা তৈরি করতে হবে। কাটাটা তৈরি করার বিষয়ে যে এটা যেমনভাবে তৈরি করছে, সবাই একটু মনোযোগী হন। আমি একটা এরকম শেপ নিচ্ছি। আচ্ছা, এটা আমি এর উপরেই ড্র করি, তাহলে ভালো হবে। এটার কালার আমি এদের মতো করে এই কালারটাই দিচ্ছি। আচ্ছা, এবার দেখেন এদের কাটাটা একটু সুসালো টাইপের করছে, তাই না? আমরাও সেটা কিভাবে করতে পারি দেখেন। এখানে আমাদের অ্যাঙ্কর আছে কয়টা? ডিরেক্ট সিলেকশন টুলে গেলে বুঝতে পারবেন, এটা একটা অ্যাঙ্কর, এটা একটা অ্যাঙ্কর। আমাদের এখানে একটা অ্যাঙ্কর অ্যাড করতে হবে। তো অ্যাঙ্কর কিভাবে অ্যাড করা যায়? পেন টুলের সাহায্যে এই দেখেন ইন্টারসেক্ট যখন লেখা আসছে, তার মানে এর একদম মাঝামাঝি আসছে। তো তখন যদি আপনি এখানে পেন টুলের সাহায্যে একটা ক্লিক করেন, এখানে একটা অ্যাঙ্কর অ্যাড হয়ে যাবে। তো এটা যদি আমি কিবোর্ডের আপ অ্যারো চিহ্নতে ক্লিক করতে থাকি, এটা উপরের দিকে উঠতে থাকবে। তো এইভাবে আমি কাটাটা সুসালো করলাম। এরপর এই যে এরা কিন্তু এখান থেকে মাঝখান থেকে কেটে দিয়েছে, এটা কিভাবে করা যেতে পারে? এটার জন্য আরেকটা এরকম কিছু নিচ্ছি, একটা শেপ ড্র করলাম এবং এই দুইটাই ধরে মাইনাস ফ্রন্টে ক্লিক করলাম। তাহলে কি হলো? উপরেরটা কেটে গেল। বোঝা গিয়েছে? ওকে, এরপর দেখেন তারপর কি করছে এরা, পিছনের পাশটা একটু মনে হয় রাউন্ডেড কর্নার করছে, তাই না?
আচ্ছা, পিছনের পাশটা রাউন্ডেড কর্নার করার জন্য কি করতে হবে? ডিরেক্ট সিলেকশন টুলে যেতে হবে, গিয়ে এই পিছনের দুইটা অ্যাঙ্করকে ধরতে হবে, এই পিছনের দুইটা। আপনি যদি এখানে একটা জাস্ট ক্লিক করেন তাহলে কিন্তু প্রত্যেকটা অ্যাঙ্করই সিলেক্ট হয়ে যাবে, এটা করা যাবে না। জাস্ট এইভাবে এই পিছনের দুইটা অ্যাঙ্করকে সিলেক্ট করতে হবে। আর যদি এইভাবেও না পারেন, এখানে একটা ক্লিক করবেন, শিফট ধরে এই অ্যাঙ্করকেও সিলেক্ট করবেন। করার পর এই যে এখানে দুইটা ডট দেখতে পাচ্ছেন, এই ডটকে এইভাবে রাউন্ডেড করে দিবেন। পারবেন না সবাই? এটা কি নতুন কিছু মনে হচ্ছে? এগুলো কিন্তু আপনাদের আগে দেখানো কাজই, তাই না? আগে দেখানো কাজ। আচ্ছা, এখন এই কাটাটা আমার পিছনের দিকে একটু বেশি মনে হচ্ছে, তাই না? এটা আমরা ছোট করব কিভাবে? এই পিছনের অ্যাঙ্করগুলো ধরে কিবোর্ড থেকে যে আপ অ্যারো চিহ্ন আছে ওইটার সাহায্যে আপের দিকে ক্লিক করলে এটা উপরের দিকে চলে যাবে, মানে ছোট হয়ে যাবে। আর ওইটা না করলে রেশিও নষ্ট হয়ে যেত। আচ্ছা, কাটা তৈরি করলাম কোনো মতে। আচ্ছা, এই পয়েন্টটা আমার কাছে আরও লম্বা করার মনে হচ্ছে, আরও লম্বা করা উচিত। তাহলে ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে এই অ্যাঙ্করে ক্লিক করে এভাবে আরও সুচালো করে নিলাম। ওকে, বুঝতে পারছেন সবাই? এবার দেখেন এরা স্ট্রোক অ্যাড করছে, তাহলে এটা সিলেক্ট করে আমরা চাইলে স্ট্রোকে ব্ল্যাক অ্যাড করতে পারি। আমরা একটু 3 পয়েন্টে ব্ল্যাক অ্যাড করছি, আর এর মাঝে এরা হলুদ কালার দিয়েছে। এই কালার না, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করছে, তো আমরা তো এখন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব না, এইটাই থাক। আচ্ছা, এই কাটারই আমরা 3টা ভার্সন করে, এটা 2টা করি আর একটা চিকন সিম্পলটা একটা করে নেব না। তো এটার আরেকটা কপি নিই, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট, অথবা কন্ট্রোল সি কন্ট্রোল এফ তো খুব দেখেছেন। এবার দেখেন এটার অল্টার প্রেস করে ধরে এর একটা ডুপ্লিকেট নিয়ে নিলাম। ওকে, এবার দেখেন আমি যখন রোটেট করব, আপনারা কি সবাই বুঝতে পারছেন আমার কথা? বুঝতে কি অসুবিধা হচ্ছে? মনে হচ্ছে কি এটা খুব কঠিন কিছু? আচ্ছা, এবার দেখেন আমরা এটাকে যদি চাই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করব, সেক্ষেত্রে কি করা যেতে পারে? শিফট প্রেস করতে হবে। শিফট প্রেস করে ধরে যদি রোটেট করি, রোটেট করতে হয় কিভাবে? এটা সিলেক্ট করে মাউসের কার্যটায় কর্নার বরাবর নিয়ে আসার পরে যখন মাউসের কার্যটা এরকম হবে তখন শিফট প্রেস করে ধরে এভাবে ঘুরাইলে এটা 45 ডিগ্রি ঘুরবে। আবার এটা ডান দিকে 45 ডিগ্রি ঘোরাবো কিভাবে? এইভাবে। পারবেন না সবাই এটা? আশা করি সবাই পারবেন এখানে। এবার দেখেন এই দুইটা, আচ্ছা এর ভিতরে একটা হচ্ছে ঘন্টার কাটা, তো একটু ছোট হয়, তো একটাকে আমি ছোট করছি, এটাকে ছোট করে দিই, না এটাকে ছোট করি, আর এটাকে একটু চিকন করে দিই, ব্যাস। এরপর একটা সেকেন্ডের কাটা নিয়ে আসতে হবে। তো সেকেন্ডের কাটাটা একদমই সিম্পল একটা দাগ। তো এটা কীভাবে করা যেতে পারে? আমরা একটা এরকম শেপ নিতে পারি, অথবা একটা ত্রিভুজ নিতে পারি। ত্রিভুজ কোথায় পাওয়া যায়? পলিগন টুলে, তাই না? এভাবে ড্র করার পর ডাউন অ্যারোতে ক্লিক করলে কর্নার কমতে থাকবে, এই যে ত্রিভুজ হলো। এবার শিফট প্রেস করলে এটা সমান থাকবে, শিফট প্রেস করছে এটা সমানে আছে। এরপর কি করব? এটা একদম চিকন করে ফেলবো, অল্টার প্রেস করে ধরে, অল্টার প্রেস করলে দুই দিক থেকে সমানে ছোট চিকন হয়, ঠিক আছে? আচ্ছা, এটার পিটি আরও কমাই দিই, 1 পিটি থাক। ওকে, এবার এটাকে শিফট প্রেস করে ধরে আমি এটাকে রোটেট করব। সেটা কিভাবে? দেখেন শিফট প্রেস করে প্রথমে ঘুরাচ্ছি, 45 ডিগ্রি ঘুরলো, তারপরে 45 90 ডিগ্রি ঘুরলো, এরপর তারপরে কত জানি না। আচ্ছা, এটা আমি পিছনে পাঠাবো, এটা বাজে দেখা যাচ্ছে। পিছনে কিভাবে পাঠানো যায়? এটা এই কাটার পিছনে পাঠাবো। এটা কিভাবে? হ্যাঁ, অ্যারেঞ্জ থেকে, অ্যারেঞ্জ রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, এটা করা যেতে পারে। আর যদি আমি এক স্টেপ পিছনে পাঠাতে চাই সেক্ষেত্রে সেন্ড টু ব্যাকওয়ার্ড। তো এটা শর্টকাট কি? কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট লেফট সাইড, এক স্টেপ ব্যাকে পাঠালাম। আর একদম পিছনে পাঠিয়ে দিলে এরও পিছনে চলে যেত, তো আমরা ওটা চাই না। আচ্ছা, এখানে আমরা একটা বৃত্ত নিতে পারি। এটা পিটি বাড়াই দিই। ওকে, এবার এই 3টাকে ধরলাম, এই 3টাকে এভাবে সিলেক্ট করলাম, করার পর কন্ট্রোল জি প্রেস করে এটা গ্রুপ করলাম, এরপর এটা মিডিল অ্যালাইন করলাম।
দেখেন এটা মিডিল অ্যালাইন হয়নি, এই দেখেন এর মিডিল এখানে সেন্টার, তো আমি এটা এর সাথে মিলাই দিই, এবার মিলে গেছে তাই না? এইবার দেখেন আমাদের কাটা তৈরি হয়ে গেল। এরপর কি আছে অন্য অংশগুলো, তাই না? এবার এইগুলো কিভাবে তৈরি করা যায় একটু দেখেন। এটাতে স্ট্রোক রাখা যাবে না, ওকে? এটাতে দেখেন কালো ব্ল্যাক স্ট্রোক রয়েছে, এটা আমরা নান করে দিতে পারি। এবার এটাকে ব্যাকে পাঠাবো কিভাবে? শর্টকাট কি কেউ কি বলতে পারবেন? কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট লেফট সাইড, তো এটা দিছি। এবার এটার কালার আমরা শুধু এই কালো এবং সাদা এই কালারগুলো ইউজ করব, ঠিক আছে? এটা ওকে আছে। এবার দেখেন এইটা আর একটু লাইট কালার হলে মনে হয় ভালো লাগবে, ওকে। আচ্ছা, এটা তৈরি হলো। এবার খেয়াল করেন সবাই, এবার আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিতে পারি এটা তৈরি করার জন্য। এটা কি করব? পিছনে পাঠাই দিব, তাই না? কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট লেফট সাইড। আপনার কি বোরিং লাগছে, ঘুম লাগছে? না, তা ক্লাসে ওরকম করে থাকলে তো হবে না। বেশি সমস্যা হলে বাইরে থেকে হেঁটে আসেন। দেখেন এরকম একটা শেপ তৈরি করলাম, এটা একদম পিছনে আছে, আমি মিডিল অ্যালাইন করে রাখলাম। এরপর এটার কালারও আমি এই কালারের সাথে মিলাই দিব। এটা কিভাবে? কিবোর্ড থেকে আইতে প্রেস করলে আই ড্রপার টুলে চলে যাবে, এই যে আই ড্রপার টুল। এরপর আমি এখানে ক্লিক করব, এই যে এই টুলের সাহায্যে যে কোনো অবজেক্টকে যে কোনো কালার দেওয়া যায়। আর্টবোর্ডের ভিতরে কোনো একটা কালার রয়েছে, হ্যাঁ, আমি এটা একটু ইনক্লুড করে দিই কারণ এটা সহজ বিষয়। আপনি চাচ্ছেন এই শেপটাকে আপনি একটা কালার দিবেন, যেমন এই কালারটা দিবেন, তো এটা কিভাবে করা সম্ভব? কিবোর্ড থেকে আই অথবা এখান থেকে ম্যানুয়ালভাবে এখানে ক্লিক করবেন, করে এই যে যেখানে সিলেক্ট করবেন সেই কালারটাই এই অবজেক্টটা নিয়ে নেবে, ওকে? তো আমি এই কালারটা নিচ্ছি। এবার দেখেন এই দুইটা শেপকে এক করতে হবে, সেটা কিভাবে করা যায় বলেন তো? এই দুইটা তো আলাদা, তাই না? একটা বৃত্ত আর একটা লম্বা শেপ, তো এইটা আর এইটা যদি আমরা এক করতে চাই সেক্ষেত্রে এই দুইটা সিলেক্ট করতে হবে। যদি একটা ক্লিক করি এটা সিলেক্ট হলো, এরপর এই বৃত্তটা সিলেক্ট করলে এটা সিলেক্ট হলো, কিন্তু এটা সিলেক্ট সরে গেল। তো এটা কিভাবে? শিফট প্রেস করতে হবে, হ্যাঁ, শিফট প্রেস করে ধরলে দুইটাই সিলেক্ট হবে। এরপর এটাতে ক্লিক করতে হবে ইউনিট, তাহলে এই দুইটা এক হয়ে যাবে। এরপর খেয়াল করেন এরপর এটা কি করছে? এই বেল্টের জন্য এই অংশটুকু তৈরি করছে, তাই না? এই ফাঁকা করছে। এটা আমরা কিভাবে করব? আমরা একটা দেখি, এটা মোটামুটি এই পজিশন দিয়ে, এরপর এটা মিডিল অ্যালাইন করলাম। এটা একটু উঁচুর দিকে নিয়ে গেলে বুঝতে পারবেন, এবং কালারটা চেঞ্জ করলে বুঝতে পারবেন আসলে হচ্ছেটা কি। আমি আরেকটা শেপ নিয়েছি এবং এটা এই পজিশনে রাখছি। এটাকে আরেকটা জিনিস, অ্যালাইনমেন্টটা আর একটু ভালোভাবে শেখার বোঝার চেষ্টা করেন, সবাই একটু মনোযোগী হন, এখানে প্রত্যেকটা বিষয় গুরুত্বপূর্ণ। এই যে এটা তৈরি করলাম, এটা আরেকটু এরকম তৈরি করলাম। এবার আমি চাচ্ছি এই দুই মাথা এক হবে, এই যে এই পার্পেল কালারের এইটা আর এইটা সমানে আসবে। সেটা কিভাবে? ম্যানুয়ালভাবে করতে গেলে অনেক সময় সমস্যা হয়, উপরে নিচে হয়ে যায়। আমরা এটা অ্যালাইনমেন্টের মাধ্যমে করব। সেটা কিভাবে? এই দুইটাই ধরলাম, এই দুইটাই এভাবে সিলেক্ট করলাম, ড্র্যাগ করে সিলেক্ট করলাম। এরপর আমি যদি অ্যালাইন করি তাহলে দুইটা আলাদা আলাদাভাবে অ্যালাইন হবে। এই বিষয়টা আপনাদের একটু ক্লিয়ার করি ফাঁকা জায়গা থেকে। দেখেন আমি একটা বৃত্ত ড্র করলাম এবং একটা এটা ড্র করলাম, ওখানে যা হচ্ছে আর কি, দুইটার কালার একটু বোঝার চেষ্টা করেন, এটা বোঝার বিষয়। এই দুইটাকে আমি যদি অ্যালাইন করতে চাই, দেখেন এই দুইটাকে আমি যদি এই যে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এটাতে ক্লিক করলাম, দেখেন দুইটাই মুভমেন্ট হচ্ছে, দেখছেন? আমি যদি চাই একটাকে ফিক্সড করব, একটাকে এক জায়গায় রেখে অন্যটাকে মুভমেন্ট করব, এটা কিভাবে সম্ভব? ওই যে অবজেক্টটাকে আপনি ফিক্সড করতে চাচ্ছেন সেটাতে একটা ক্লিক করবেন, মানে এই দুইটা সিলেক্ট করার পরে আপনি চাচ্ছেন যে এইটাকে ফিক্সড করবেন,
এটাকে কেন্দ্র করে এটা মুভমেন্ট হবে। দেখেন সেটা কিভাবে সম্ভব, এটার উপর আরেকটা ক্লিক করবেন, ক্লিক করলে দেখেন এটা মোটা একটা নীল রঙের একটা দাগ বা আউটলাইন হচ্ছে। এরপর এটা যদি অ্যালাইনমেন্ট করেন দেখেন এখন শুধুমাত্র এটা নড়ছে। আমরা এই একই কাজ আমরা এখানে করব, এই যে এখানে খেয়াল করেন এই দুইটা ধরলাম, ধরে আমি চাচ্ছি পিছনের এই যে এই অংশটুকু ফিক্সড হয়ে থাকবে, মানে ওইটা নড়বে না। তাহলে এখানে একটা ক্লিক করলাম, করার পর আমি হরিজন্টাল অ্যালাইন সেন্টার মানে এই অবজেক্টের একদম মাঝামাঝিতে আসবে এটার জন্য নির্দেশ দিলাম, এটা আসলো। এরপর আমি চাচ্ছি যে এটা এর সাথে মিশে যাবে, তাহলে এইটা হরিজন্টাল অ্যালাইন টপ এটাতে ক্লিক করবে, একদম মিশে গেছে এর সাথে। ওকে, এই একইভাবে এর একটা ডুপ্লিকেট নিব। এর একটা ডুপ্লিকেট কীভাবে নিব, অল্টার প্রেস করে ধরে টেনে নিয়ে আসলাম, এখানে ছাড়লাম। এবার এই দুইটা ধরলাম, এই দুইটা এইভাবে ধরলাম, ধরার পর কী করব, কোনটাকে ফিক্সড করব, এটার উপরে একটা ক্লিক করব, কোনো শিফট অল্টার কিছু নাই, জাস্ট এখানে একটা ক্লিক করব, এটা ফিক্সড হয়ে গেল, ওটা নড়বে না এখন অ্যালাইন করলে। তো এটাতে ক্লিক করলে কি হবে, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, এটা মাঝামাঝি অ্যালাইন হলো। এরপর আগে দিছিলাম হচ্ছে টপ, এবার কি দেবো বটম, এই দেখেন হরিজন্টাল অ্যালাইন বটম, এটাতে ক্লিক করলে এটা নিচে অ্যালাইন হবে। আপনারা আসলে বুঝতে কি অসুবিধা হচ্ছে কারণ, খুব জটিল কিছু মনে হচ্ছে আপনার, ঘুমিয়ে পড়ছেন কেন, শরীর খারাপ? আচ্ছা, এবার দেখেন এখন আমাদের কাজ কি, এই দুইটা ধরে এই যে এটাকে কি বলে, এটা মাইনাস ফ্রন্ট, ওইটা আসলে নিচে চলে গেছে, ওইটা আছে সমস্যা নেই। এবার এই দুইটা ধরে একই কাজ করব, মাইনাস ফ্রন্ট, খেয়াল রাখবেন যেন এই দুইটাই সিলেক্ট হয়, আর অন্যগুলো সিলেক্ট হলে ঝামেলা বেঁধে যাবে। তাহলে এটা আবার ব্যাকে পাঠাই দিই, কীভাবে সেটা, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ওপেন, এটা ব্যাকে পাঠাই দিচ্ছে, এটা মানে উপরে চলে আসছিল, এটা এটার উপরে চলে আসছিল। এরপর দেখেন এই যে এই কর্নারটা এরা রাউন্ডেড করছে, তাই না, এই কর্নারগুলো রাউন্ডেড, কিন্তু আমার এখানে দাগ দাগ, আমরাও তো রাউন্ডেড করবো তাই না। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টে ক্লিক করলাম, শিফট ধরে এখানে ক্লিক করতে হবে, শিফট না ধরলে এটা আনসিলেক্ট হয়ে যাবে, এটা সিলেক্ট হবে। শিফট ধরে ধরে এই সাইডটা পয়েন্ট সিলেক্ট করলাম, করার পর এই যে বৃত্ত দেখতে পাচ্ছেন, যে কোনো একটা বৃত্ত ধরে এই যে ডটগুলো একটা ধরে আপনারা বাইরের দিকে টান দিবেন, তাহলে এটা রাউন্ডেড হয়ে যাবে। আচ্ছা, এরপর কি করছে এরা, এই মাথাগুলো রাউন্ডেড কর্নার করছে, তো আমরাও এটা করতে পারি। এই দুই কর্নার ধরলাম, শিফট ধরে এই দুই কর্নার ধরলাম, শিফট ধরে এই দুই মাথা ধরলাম, শিফট ধরে এই দুই মাথা ধরলাম, এরপর এক মাথা ধরে এভাবে টান দিব, সবগুলো মাথা রাউন্ডেড কর্নার হয়ে যাবে। আচ্ছা, এই পর্যন্ত হইল। এরপর ফিতা তৈরি করতে হবে, তো ফিতা তৈরি করা তো একদমই সহজ। ফিতার কালার কি দিয়েছে, এই কালারটা আমরা আইড্রপার টুল দিয়ে এটা পিক করে নিলাম। এরপর কি করব, এটা অ্যালাইন করে নিচ্ছি, মিডিলে অ্যালাইন আছে, এটা এরা কিন্তু একদম মিশাই দিয়েছে, আমরা এত ফাঁকা নিলে হবে না। আচ্ছা, আমরা যদি অল্টার প্রেস করে ধরে মোটা করি তাহলে দুই দিক থেকেই হচ্ছে চওড়া হবে, আর এটা আরেকটু উচ্চর দিকে নিয়ে যায়, এতটুকু ফাঁকা থাকলে হচ্ছে। আচ্ছা, এরপর এটার অল্টার প্রেস করে এর একটা ডুপ্লিকেট নিয়ে আসলাম। ওকে, এরপর কি করব, এই ফিতের এই মাথাটা তৈরি করব। এটা কিভাবে দেখেন, এটার কালার এই কালারটা দিই এবং এটা ব্যাকে পাঠিয়ে দিই, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ওপেন, এই পজিশনে রাখার পরে এখন আরেকটা শেপ নিব এই পজিশন থেকে এবং এটা মিডিল অ্যালাইন করব। এটা এবার এই দুইটা ধরে মাইনাস ফ্রন্ট করে দিব, তাহলে এটা কেটে যাবে। এরপর এরা কি করেছে, একটা হচ্ছে এটা কি বলে পিন তৈরি করছে। এটা তৈরি করা যেতে পারে কিভাবে, এভাবে একটা শেপ নিব, নিয়ে এটা মিডিল অ্যালাইন করব, করার পর এর কর্নারগুলো রাউন্ডেড করে দেব, রাউন্ডেড কর্নার করে দিলাম। এবার এটার অফসেট পাত নিব। অফসেট পাতের কাজ কি আপনাদের দেখাইছি কখনো? দেখায়নি না? আচ্ছা, দেখেন নতুন একটা জিনিস দেখেন,
এটা ধরলাম অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। এটা করলে এই বাড়তি একটা অংশ তৈরি হয়। অফসেট পাথ মানে ওই যেটা আগে ছিল ওই শেপের একটা ডুপ্লিকেট তৈরি হবে, কিন্তু ওইটা চাইলে ওর থেকে মোটা, ওর থেকে চিকন, এভাবে একটা তৈরি করা যেতে পারে। ওকে, তো আমি এই পজিশনে আরেকটু চিকন করে রাখছি এবং এইটা ধরলাম আর এই ফিতাটা ধরলাম, ধরে মাইনাস ফ্রন্ট কেটে দিলাম। এটা হলো। আচ্ছা, এরপর কি করব, নিচের দিকে এটা একটু রাউন্ডেড কর্নার করতে পারি। আচ্ছা, এরা যেমনটা করেছে এর থেকে একটু বেটার করা যায় কিনা দেখি। আমরা এরকম একটা শেপ ড্র করলাম। এরপর দেখেন ডিরেক্ট সিলেকশন টুলের কাজ দেখেন। একটা এরকম শেপ নিছি, এটা অ্যালাইন করলাম মিডিলে। ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে এই পয়েন্টটা ধরে, সরি, ফাঁকা জায়গায় ক্লিক করে নেবেন, তারপর এই পয়েন্টটা ধরবেন, এই যে অ্যাঙ্কর, এটা ধরে এর সাথে মিশাই দিবেন, এটা ধরে এর সাথে মিশাই দিবেন, ব্যাস। এরপর কি করবেন, এই দুইটাকে ইউনিট করে দিবেন, এক করে দিলেন। এরপর এর মাথাটা, এই মাথাটা আর এই মাথাটা ধরে রাউন্ডেড করে দিলেন। আচ্ছা, এটা মনে হয় আরেকটু লম্বা করলে ভালো হতো, যাই হোক মূল বিষয়টা বুঝলেই হচ্ছে। এরপর দেখেন আমরা চাইলে এই যে এই সুতার ডিজাইনটা দিতে পারি, এই যে মনে হবে যে ফিতাটা সুতাদের তৈরি করা। এটা কিভাবে, এটা ধরলাম অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, আগে নিয়েছিলাম প্লাস, এবার নিব মাইনাস। এবার -15 নেওয়া হয়েছে, আর একটু নিই 20 নিই, -20। ওকে, এবার এটাকে স্ট্রোকে কনভার্ট করতে হবে। এটা আছে কি ফিল কালারে, তো আমি এটাকে স্ট্রোকে কনভার্ট করলাম এবং কালারটা হোয়াইট করে দিলাম এবং পিটিটা আরেকটু বাড়াই দিচ্ছি এই পজিশনে। এবার স্ট্রোকের ভিতরে গিয়ে এটা দেখাইছি না আপনাদের ড্যাশ লাইন, তো এটা করলাম, ঠিক আছে। এই একইভাবে আমি যদি এটাকেও করি, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, এই যে -20 অটোমেটিক চলে এসছে। ওকে, এবার এইটা ধরে এবার আবার নতুন করে স্ট্রোকে কনভার্ট করা, কালার সেন্স, এগুলো কিচ্ছু করা লাগবে না। জাস্ট এই শেপটা ধরবেন, আইড্রপারে যাবেন, মানে আইড্রপার টুলে যাবেন, অটোমেটিক স্ট্রোকও হয়ে যাবে এবং এই স্টাইলটাও হয়ে যাবে। দেখেন এখানে ক্লিক করছি, এই দেখেন এটাও ওই সুতার ডিজাইন হয়ে গিয়েছে। এরপর এটা কি করছে, এরকম ফুটো তৈরি, ঘড়ির ফুটা তৈরি করছে। এটা কিভাবে তৈরি করা যেতে পারে, এই যে এভাবে এটা অ্যালাইন করছি মিড বরাবর, কিন্তু এটা স্ট্রোক থেকে গিয়েছে, আমাদের এটা ফিল কালারে কনভার্ট করতে হবে। এটার কালার এরা ব্ল্যাক দিয়েছে, পিওর ব্ল্যাক, এবং এটার একটা শ্যাডো দিয়েছে, শ্যাডোটার কালার হচ্ছে এই টাইপের কালার দিয়েছে। এবং এটাকে একটু ব্যাকে, এক স্টেপ ব্যাকে পাঠাবো, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ওপেন, এক স্টেপ ব্যাকে গেল। এরপর এই দুইটাকে ধরে গ্রুপ করলো, কিভাবে সেটা, এটা ধরলাম, শিফট ধরে এটা ধরলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, করে এটার একটা ডুপ্লিকেট নিলাম, শিফট ধরে নিয়ে আসবো আর অল্টার প্রেস করবো একই সাথে। এরপর কন্ট্রোল ডি প্রেস করব, আর 3টা ফুটাই থাক। আচ্ছা, আর কি বাকি থেকে গিয়েছে, হ্যাঁ এটা না, আচ্ছা এটা তৈরি করা যাক। এটা ব্যাকে পাঠাই দিই, এরপর কি করছে, দাগ দাগ দিয়েছে, তাই না। এরপর কন্ট্রোল ডি, বেশি হয়ে গেল। এবার এইগুলো সবগুলো ধরে, এরা কি কালার দিয়েছে, এরা ব্ল্যাক দিয়েছে, ব্ল্যাকই থাকুক আমাদের এখানেও, কিন্তু এটা এক স্টেপ ব্যাকে পাঠাবো, এক স্টেপ ব্যাকে, এটাগুলো গ্রুপ করে এক স্টেপ ব্যাকে পাঠিয়ে দিচ্ছি। এক স্টেপে গেলে হচ্ছে না, অনেক স্টেপ ব্যাকে যেতে হচ্ছে। কন্ট্রোল শিফট একবারে সবার পিছনে উঠাই দিছি, এবার ঠিক আছে। এবার এর কালারটা এই কালার দিয়ে দিচ্ছি,
এই মোটামুটি হয়েছে। এই পয়েন্টটা ধরে এটা ডিলিট করে দিই, এটা আরেকটু চাপিয়ে দিই, তাহলে হয়তো মেবি ভালো লাগবে। এবার মোটামুটি আছে। এবার এই রুলারটা ডিলিট করে দিই। তো এটা আপনাদের করতে হবে। এটা আমি সেভ দিচ্ছি, খেয়াল করেন। আচ্ছা, এই যে আমি এই ডিজাইনটা করলাম, এই ডিজাইনটা চাইলে আমরা জেপিজি ইমেজে সেভ দিতে পারি। এটা একটু দেখাই, আমি আরেকটু আর্টবোর্ডটাকে আরেকটু বড় করি। এইটাকে আমি সেভ দিতে পারি। সেটা কিভাবে? ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ, কোথায় সেভ দিব? ডেস্কটপে। আর কোন ফরম্যাটে? জেপিজি ফরম্যাটে। ইউজ আর্টবোর্ড মানে আর্টবোর্ডে যা আছে সেটা সেভ হবে। তারপর ওয়াজ ডিজাইন, তাই না? WATCH। দেখেন আমরা এই ডিজাইনটা তৈরি করলাম। ওকে, কি বোরিং লাগছে সবার? আচ্ছা, আগামী ক্লাসে এটা আপনাদের করতে হবে। আজকে তো ওরকম সময় নেই, আজকে জাস্ট দেখালাম। আগামী ক্লাসে আমি স্টেপ বাই স্টেপ দেখাই দিব। হ্যাঁ, এই দেখেন সবাই একটু খেয়াল করেন, আমি আগামী ক্লাসে এক একটা স্টেপ বাই স্টেপ এগোবো। আমি তো জানি আপনারা পারবেন না, আপনারা ওই স্টেজে এখনও জানি, একবার দেখে পেরে যাবেন। ওই প্রত্যেকটা বিষয় ছোট ছোট করে দেখাবো না, তারপরে আস্তে আস্তে এগোবেন। আচ্ছা, আজকের ক্লাস এখানে শেষ করছি। কারো কোনো প্রশ্ন?